সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা কথা বলবো মিতু পারভিনের সঙ্গে। তার সুখ দুঃখের কিছু কথা আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। চলুন দর্শক, আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমরা আজকে আপনার কিছু সুখ দুঃখের কথা শুনবো। তো আপনার জীবনে প্রথমে দুঃখের কথাগুলো আমাদেরকে বলুন। প্রথমে দুঃখের কথা যে আমার হাজবেন্ড আমাকে অনেক অত্যাচার করে, ঠিক আছে। যেরকম ধরেন টাকা পয়সা, যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো না কেন, হ্যাঁ, তারপরে যে খাওয়া দাওয়া নিয়ে, ঠিক আছে, কাপড়, যে জামা কাপড় সেটা দিতে চায় না ঠিক মতন, কোথাও মানে অনেক আরেক কথা কি বলবো, যে যে স্বামী স্ত্রীর একটা যে ওঠা বসা আছে, ঠিক আছে, সেটাও আমার সাথে ঠিকভাবে কখনো হয়নি। কি জন্য হয়নি? ওর বাহিরে রিলেশন আছে, হ্যাঁ, সেই জন্য ও আমার সাথে অনেক অত্যাচার করতো, এসব আর কি। আচ্ছা, তো কেন আপনার সঙ্গে সেই অত্যাচারগুলো করতো? আপনি তো প্রেম করে তাকে বিয়ে করেছেন, তাই না? জি। তো কেন আপনার সঙ্গে সেই অত্যাচার? এখনো বলে যে আমাকে নাকি ভালো লাগে না, আমি নাকি বুড়ি হয়ে গেছি, ঠিক আছে, এখনো আরেকটা নাকি বিয়ে করবে, এরকম আর কি। আপনার বয়স কত? আপনি বুড়ি হয়েছেন কে? আমার বয়স 27। 27। 27 বছরে কি মানুষ বুড়ি হয়ে যায়? আমার হাজবেন্ড বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি, এখন আমাকে দেখতে ভালো লাগে না, ঠিক আছে। যখন আমাকে মানে আমার সাথে যখন রিলেশন ছিল বা আমাকে দেখে আমার সাথে কথা বলছে, তখন তো দেখছি যে আমি কালো, ঠিক আছে। এখন তো 2টা সন্তান হওয়ার পর তো বলার কোনো দরকার নেই যে তুই কালো, ঠিক আছে। এখন বলে যে তুই কালো। আমরা তো দেখতেছি আপনি কালো না, তো আপনি তো শ্যামলা আসলে, ঠিক আছে। এখন বলে যে তুই কালো, বুড়ো হয়ে গেছিস, তোকে এখন ভালো লাগে না, এইসব আর কি। আচ্ছা। আচ্ছা, তো আপনি যখন প্রেম করেছিলেন তখন তার সম্বন্ধে কোনো ভালো মন্দ কোনো খোঁজ খবর নিয়েছিলেন বিয়ের আগে? না ভাইয়া, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ওর সম্বন্ধে কিচ্ছু জানি না, এবং ও যে আমি যে এলাকায় থাকি, ও যে আমারই এলাকায় থাকে এবং স্থানীয়, আমি সেটাও জানি না ভাইয়া। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, যে আমার একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আপনার প্রেমের শুরুটা কিভাবে? আমার প্রেমের শুরু তো আমি প্রেমকে আমি তো ওর কবে থেকে শুরু আমি সেটা জানি না, কিন্তু ও একদিন আমাকে ফোন দিছে, ও তো আমাকে ফ্ল করতো, ঠিক আছে। টাকা যখন লোড করছি তখন আমার নাম্বারটা ওইখানে দেওয়া হয়েছে না, ওইখান থেকে নাম্বার নিয়ে রাত্রে ফোন দিছে। তাই আমি বললাম যে আপনি আমার নাম্বারটা কোথা থেকে পাইছেন? আর পরে বললো যে আপনি আজকে টাকা লোড করছেন না, আমি জি ওইখান থেকেই পাইছি। আচ্ছা আচ্ছা, তো কতদিন আপনার প্রেমের বয়স? প্রথম প্রেমের প্রস্তাবটা কে দিয়েছে? উনি দিয়েছে। কতদিন প্রেম করার পরে বিয়ে করেছেন আপনারা? 14 দিন। 14 দিন প্রেম, তারপরে বিয়ে? 15 দিনের দিন বিয়ে। 15 দিনের দিন বিয়ে। তারপরে বিবাহিত সংসারে আপনি কেমন ছিলেন বিবাহিত জীবনে? না, বিবাহিত জীবনে 1 বছর ভালো ছিলাম, তারপরে থেকে যখন 2য় বছরে পা দিছি তখন থেকে আমার সংসারে অশান্তি, অত্যাচার। আমার হাজবেন্ড, তারপরে আমার শাশুড়ি, আমার ননদ, আমার শ্বশুর, সবাই মিলে সংসারের ভিতরে যে কোনো একজন যদি আমার সাপোর্ট করতো বা আমাকে একটু ভালোবাসতো তাহলে থাকা যেত। কেউ আমার সাপোর্ট করে না বা আমাকে ভালোবাসে না, তাহলে আমি কিভাবে থাকবো? আচ্ছা, আপনার পরিবারে কে কে ছিল? আমার পরিবারে জি, আমার পরিবার তো আমার আব্বু, আমার আম্মু আছে, আর আমার শাশুড়ি, ওর পরিবার থেকে ওর বাবা, মা, ওর বোন আরও। আচ্ছা, আপনার পরিবার থেকে কি বিয়েটা কি জানে, সম্মতি দিয়েছিল তারা? জি, পরে দিছে আর কি। পরে সম্মতি দিয়েছে? জি, পরে দিয়েছে। আচ্ছা, যখন আপনার স্বামী আপনার সঙ্গে অত্যাচার করতো বা নির্যাতন করতো তখন আপনার বাবা মা বিষয়গুলো জানতো? আপনি জানাইতেন? না ভাইয়া, যেটা সত্য কথা, আমি কখনো বলি নাই। আমি আমার জীবনে যে ভুলগুলো সেটা আমি মনে করি যে আমার কারণেই হয়েছে। কি জন্য? আমি যদি আগে ওকে জানতাম বা খোঁজ খবর নিতাম তাহলে এই ভুলটা হতো না। তারপরে আরেকটা সমস্যা বলতে কি, ও যে আরেকটা বিয়ে হয়েছে, হ্যাঁ, ওর যে আরেকটা বেবি আছে, মেয়ে, আমি ভাইয়া সেটাও জানতাম না। ওকে বিয়ে করার পর তারপরে জানছি ওর বাসায় গিয়ে, ঠিক আছে। সে আরেকটা বিয়ে করেছে, তো আপনি জানতেনও না? না, জানতাম না। তো এটা আপনি কতদিন পরে জানতে পারছেন? সেটা আমি 6 মাস পর জানতে পারছি। জানার পরে আপনার ডিসিশন কি নিয়েছেন? জানার পরে আমি ডিসিশন কিছুই নেই নাই। আমার আব্বু আম্মুকে বলছি, হ্যাঁ, যে আব্বু বাসায় আসছি, তো আমার আম্মা বলে যে কি মনটা খারাপ নাকি, এভাবে কথায় কথায় বলছি যে আম্মু এরকম, আমি তো এখন জানতে পারলাম আপনাদের জামাই নাকি আরেকটা বিয়ে হয়েছিল, ওখানে নাকি আরেকটা বেবি আছে, হ্যাঁ। তো তখন আমার আম্মা বলছে যে দেখো মা, এখনো তোমার কোনো কিছু হয় নাই, তাই না? তুমি যদি চাও তো এখনো সময় আছে, তুমি আয়সা পড়ো ওইখান থেকে। আমি তখনও বলছি না মা, থাক, মানুষের জীবন
জীবনে কয়বার বিয়ে হয়, একবারই তো হয়। ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন যেহেতু আমাকে জীবনসঙ্গী করছে, যদি আমরা খেতে পারি মিলেমিশে তাহলে তো অনেক ভালো। তখনও যদি আসতাম ভাইয়া, তাহলে এখন আমার এই দশা হতো না, আমি তখনও ফিরে আসি নাই। আচ্ছা, আপনি লেখাপড়া করতে পেরেছেন? জি, আমি বিয়ে কমপ্লিট আমার। বিয়ে কমপ্লিট করেছেন? জি। তো আপনার তো পড়াশোনা জানা মেয়ে, আপনার তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল। আপনি তো এগুলো নিয়ে আপনার একটু বিবেচনা করার দরকার ছিল। হুট করে তো কোনো কিছু করা যায় না। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বললাম যে আমি কখনো মানে যে একটা কাজ করব ভাবি, মানে সেটা কেন যে ওর, যখন ওকে দেখছি কেন যে ভাবলাম না বা ওর যাচাই করলাম না, মানে ওর নামটা কি, আমি তখন ওইটাও জিজ্ঞাসা করি নাই। ঠিক আছে, যে আপনার নাম কি, আপনি কোথায় থাকেন। আচ্ছা, আপনি আমাকে ফোনে বলেছিলেন আপনার স্বামী আপনাকে এক কাপড়ে ঘর থেকে বের করে জি দিল। জি। সেই ঘটনাটা একটু বলুন না আমাদেরকে। সেই ঘটনাটা হইলো যে এটা যে ইদানিং ধরে যে জানুয়ারি মাসে 8 তারিখে, হ্যাঁ, যেটা আপনাকে বলছিলাম যে আমাকে এক কাপড়ে বের করে দিছে শুক্রবার পরে জানুয়ারি মাসের 8 আমাকে মানে আমি বলছি যে আমি আমার আব্বুর বাসায় যাই। হ্যাঁ, আল্লাহ পরে বলছে যে কেন। আল্লাহ, আমি বলছি যে আমার আব্বু তো বাড়িতে যাবে, আমার আম্মু তো অসুস্থ থাকে, তুমি তো জানো, তা আমার আম্মু তো একা, সেজন্য আমি কতদিন একটু থেকে আসি। আল্লাহ বলে যে না, যাওয়া যাবে না। আল্লাহ, আমি বলছি যে না, একটু যাই। না, যাওয়া যাবে না। তা আমি বলছি যে কেন যাওয়া যাবে না। আল্লাহ পরে বলে যে তুই যদি যাইতেই চাস তা একেবারে চলে যা, কেন বারবার বলস যে তোর মার বাসায় যাবি, বারবার বলা লাগবে আর 2 দিন পর পর আসা লাগবে, এই এত কাহিনী না করে তুই একেবারে চলে যা। আমি একেবারে চলে যাব মানে, একেবারে বলতে আমাকে ছেড়ে চলে যা। আমাকে কেন, আমি তোমাকে ছাড়বো, আমার 2টা সন্তান আছে না। হ্যাঁ, 2টা সন্তান আছে, যে কি হয়েছে, ছেড়ে দে, এই 2টা সন্তান আমি দেখবো। হ্যাঁ, আমি তুমি কিভাবে দেখবা, তোমার তো আগের ঘরেও একটা সন্তান আছে, ওইটাই তো দেখো না, তুমি এটা কিভাবে দেখবা। এরকম এক কথা 2 কথাও আমাকে মারছে। তো মারার পরে তা আমি কি করছি, কাপড় চোপড়গুলো নিয়ে আসতে নিছিলাম। তা আমার শ্বশুর কি করছে, আমার কোলের থেকে আমার বাচ্চাটা, আমার ছেলেটাকে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমার মেয়েটাকে আমার শাশুড়ি নিয়ে নিচ্ছে, দুইজনে 2টাকে নিয়ে নিছে। আর ও কি করছে, আমার ব্যাগগুলা নিয়ে ফালাই দিছে। এটা ফালাই দিয়ে আমার শাশুড়ি বলতেছে, মানে খারাপ ভাষায় বলতেছে যে এই মাগিকে এক কাপড়ে বের করে দে, কোনো কাপড় চোপড় দেওয়া লাগবে না, কোনো সন্তান দিতে হইব না, এক কাপড় বের করে দে ওকে। তারপরে আমার হাজবেন্ড বলতেছে এক কাপড়ে যে বের করবে, শিশু বাচ্চা কিভাবে রাখবো, বলতেছে যদি পালতে না পারি, হ্যাঁ, তাহলে পালক দিয়ে দিব। বলতেছে যদি পালতে না পারি পালক দিয়ে দিব। তা আমি তখন বলছি পালক দিবেন কেন, আমার বাচ্চা আমাকে দিয়ে দেন, আপনাদেরও রাখতে হবে না, পালকও দিতে হবে না। এসব কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে আমাকে মেরে আল্লাহ তখন আমাকে এক কাপড়ে বের করে দেয়। আমার পায়ে ভাই আছে, জোতাও ছিল না। ঠিক আছে, এবং আমি যে রিক্সা ভাড়া দিয়ে আসছি, আমার আম্মু গাড়ি ভাড়া দিছে। এবং আপনারা খোঁজ খবর পাশে যদি বলেন তাহলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, ওনারা সবাই আমাকে দেখছে যে আমি আসছি, যে রিক্সা দিয়ে আমার আম্মা যে গাড়ি ভাড়া দিছে এবং আমাকে যে মারছে। আচ্ছা, এই যে দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে সে অমানসিক নির্যাতন করতো এবং টর্চার করতো, তো আপনি কি কোনো কমপ্লেন করেছেন বা থানায় কোনো আইনের ব্যবস্থা নিয়েছেন? না ভাইয়া, আমি কখনো কোনো আইনের ব্যবস্থা নিই না এবং থানায়ও যাইনি কখনো। তো আপনি কোনো ব্যবস্থা নেননি কেন? ওর সংসারটা করার জন্য। শেষ পর্যন্ত কি আপনার সংসারটা টিকাতে পেরেছেন? না, পারিনি। কেন? মানে পারিনি বলতে আমার ইচ্ছা আছে, ওর ইচ্ছা না। এখনো আমাকে সোজা কথা, আমি ওকে নিয়ে খাবো না। এখনো খবর পাঠাইছে লোক দিয়ে, ও আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আচ্ছা, তো এর আগে আপনি বললেন যে আপনাদের স্বামী স্ত্রীর যে উঠা বসা সেটা ঠিক নাই, আসলে বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলবেন নাকি? বিষয়টা বলতে মানে ও আমার সাথে কখনো থাকে না, কি জন্য বাহিরে ওর রিলেশন আছে মেয়েদের সাথে, মানে যে শারীরিক যে সম্পর্কটা সেটা নাই? না, সেটা নাই আমাদের মধ্যে। ঠিক আছে, সেটা নাই। তারপরে আমি ওর কাছে মানে ওর কাছেই থাকছি। ঠিক আছে, তারপর আমি ওকে কখনো বলি নাই কি ব্যাপার বা কোনো কিছু, কি জন্য ওর তো বাহিরে আসছে। যে বাহিরে খেতে ইচ্ছুক সে তো ঘরেরটা ভালো লাগে না, বুঝেন না, যেটা আর কি। মানে বিরিয়ানি খেতে ইচ্ছা করে নাকি তার? আচ্ছা, তো এটা নিয়ে কমপ্লিট করেন নাই আপনি কোনোদিন? না, আমি কখনো ওকে কোনো কিছু বলি নাই বা আমার বাসাকেও বলি নাই যে ও আমার সাথে এরকম করে, বা এরকম কোনো আইনেও আমি যাইনি। কি কারণে জানেন আপনি আসলে? আমি যাইনি যে ওই যে আমার মাথায় একটাই টেনশন যে হুট করে বিয়ে করে ফেলছি, বাবা মাকে কষ্ট দিচ্ছি, তাও আবার একা একা করছি। এখন আমার সংসারটা টিকে মানে দেখাতে হবে যে যেরকম বিয়ে করছি সেরকম সংসার করে খাচ্ছি। ঠিক আছে, কিন্তু দেখতেছি ভাইয়া সেটা আর হবে না। ঠিক আছে, এখন এই অত্যাচারে আমি আর টিকে আচ্ছা, থাকতে পারতেছি না। আমাদের এই প্রতিবেদনটা প্রচার করার পরে সে যদি দেখে এবং যদি আপনাকে সে আবার পুনরায় গ্রহণ করতে চায়, তখন আপনি কি তার সংসার করবেন? না ভাইয়া, করবো না।
এটা কি আপনার কি জন্য আমি এতদিন চেষ্টা করছি, ঠিক আছে, অনেক অত্যাচার করছে ওর সাথে সংসার করার জন্য, এবং ও আমাকে এখন বলে মানুষও বলে গেছে তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, ঠিক আছে। তাই এখন ও যদি আপনাদের এই প্রতিবেদন দেখে যদি আসে বলে খাবে, আমি আর খাবো না ওকে, এখন আমিই খাবো না ওকে দিয়ে। এটা কি আপনার ফাইনাল ডিসিশন? এটা আমার এখন ফাইনাল ডিসিশন। তাহলে আপনার সন্তান দুটোকে মানুষ করবেন কিভাবে? আপনি কি সারা জীবন এভাবে একা একা থাকতে পারবেন? থাকতে পারবো না, কিন্তু এখন তো যেহেতু সন্তান তো এখন আমার সাথেই থাকবে, যেহেতু আমি মা, ঠিক আছে। আমি তো ওর কাছে দিব না, আর ও নিবেও না, ঠিক আছে, ও নিবে না। যেহেতু ও আমার বাচ্চা, ছোট একটা বাচ্চা ডেলিভারি হবে, আমার ডেলিভারি হবে, তখনই ও খোঁজ খবর নেয়নি। আর এখন যে ও আমার বাচ্চা দুইটাকে নিয়ে লালন পালন করবে, ওটা অসম্ভব। আচ্ছা, আমাদের ইউটিউবের প্রতিবেদনে কেন আসছেন আপনি? আপনাদের ইউটিউবের প্রতিবেদনে আমি আসছি যে আপনাদের প্রতিবেদন দেখি, হ্যাঁ, সবাই অনেক আর্থিক সাহায্য চায় বা অনেক কিছু। তা আমার একটা উদ্দেশ্য যে আপনাদের প্রতিবেদন আসার ইয়াতে যে আমি পড়াশোনা জানি, ঠিক আছে, আমার সেই যোগ্যতা অনুযায়ী আমাকে যেন একটা চাকরি দেওয়া হয়, আমি জানি আমার বাচ্চা দুইটাকে নিয়ে চলাফেরা করে বেঁচে থাকতে পারি, ঠিক আছে। আপনার এমনিতেই কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে? সেটা তো ভাইয়া অবশ্যই আছে। কি জন্য, যখন আমার ডেলিভারি হয়েছে তখন আমার আম্মা মানে দেন করে আমাকে এটা থেকে উদ্ধার করছে। এখনো আমার বাবার চাকরি নেই, আপনাদের বলছিলাম, ঠিক আছে, ড্রাইভারি চাকরি, বুঝেনি তো কত টাকা বেতন। তো এখন আমি যদি ডিভোর্স হয়ে যায়, আমার একটা বাচ্চা নিয়ে থাকার জন্য তো আমার একটা ঘর ভাড়া নিতে হবে, তাই না? তো সেটা তো আমার বাবা মার পক্ষে সম্ভব না। এখন আমাদের পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য কেউ যদি আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকায়, যদি কেউ যদি আমাদের একটু সাহায্য করে, আমাদের মুখের দিকে যদি তাকায়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আর্থিক সাহায্যের জন্য যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে সম্ভব হবে সেটা? সেটা আমার মোবাইল নাম্বারটা নিলেই হবে। মোবাইল নাম্বারটি কি আমরা ভিডিওতে দিতে চাচ্ছেন আপনি? জি জি চাচ্ছি। নাম্বারটি কি আপনার মুখস্থ আছে? জি আছে। সেটা কি বিকাশ করা? জি না ভাইয়া, বিকাশ করা না। বিকাশ করা না? না, না। আচ্ছা, ওই নাম্বারটি কি আপনার ইমো চালু আছে? না, ওইটা ইমো চালু নেই। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটি যদি আপনি বিকাশ করে নেন, তাহলে আপনি নাম্বারটি দিতে চাইলে তাহলে দিতে পারেন। জি, বিকাশ করে নিব যদি আমাকে কেউ সাহায্য করতে চায়। আচ্ছা, তাহলে নাম্বারটি বলুন। 0173 0173 1 606 606 480। এটা কি আপনার কাছে থাকে ফোন? জি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম একজন অসহায় বোনের সুখ দুঃখের কথাগুলো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।